প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা রেগুলার ক্লাস ফলো করছো। পরিস্থিতির প্রতিকূলতা সত্ত্বেও তোমরা এগিয়ে যাওয়ার লক্ষ্যে অবিচল আছো। আগের দিন আমরা মিশ্র অর্থনীতি কাকে বলে অতটা পড়েছিলাম। আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম ক্লাস শুরু করছি। মিশ্র অর্থনীতির তাহলে বাকি যে বিষয়গুলো অর্থাৎ বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা সেগুলো আজ আমরা পড়ে ফেলি। তাহলে নেক্সট কোয়েশ্চেন লেখো, মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য লেখো। আনসার বলি। নাম্বার 1, মিশ্র অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক কাজকর্মে সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্রের সমন্বয় ঘটে। একে যৌথ ক্ষেত্র বলা হয়। নাম্বার 2, মিশ্র অর্থ ব্যবস্থায় উদ্যোগের স্বাধীনতা থাকে, কিন্তু উদ্যোগের ওপর সরকারের বিভিন্ন বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ থাকে। নাম্বার 3, মিশ্র অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক পরিকল্পনা ও বাজার ব্যবস্থা পাশাপাশি বিরাজ করে। নাম্বার 4, এখানে অর্থব্যবস্থার মূল সমস্যাগুলির সমাধান ঘটে বাজার শক্তির দ্বারাই, কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে সরকারি দাম নীতি প্রয়োগ করা হয়। নাম্বার 5, মিশ্র অর্থনীতিতে বেসরকারি প্রতিষ্ঠানগুলি মুনাফা সর্বাধিক করার উদ্দেশ্যেই উৎপাদনের যোগান দেয়, আবার জনকল্যাণের উদ্দেশ্যে সরকারি ক্ষেত্রে ভোগ্যদ্রব্য, পরিষেবা ও সামাজিক দ্রব্য উৎপাদন করে যোগান দেওয়া হয়। সেক্ষেত্রেও কোনো কোনো ক্ষেত্রে ভর্তুকি দেওয়া হয় ও কর ছাড় দেওয়া হয়। নাম্বার 6, এই অর্থনীতিতে সমৃদ্ধি ও মন্দার সময় সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়, ফলে বাণিজ্য চক্রের প্রভাব কম থাকে। নাম্বার 7, এখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মতো আয় সম্পদ বন্টনে বৈষম্য দেখা যায়, আবার আমলাতান্ত্রিকতা, স্বজন পোষণের মতো সরকারি ক্ষেত্রের নেতিবাচক দিকগুলিও দেখা যায়। নাম্বার 8, এখানে সম্পদের ব্যক্তিগত মালিকানা থাকে, আবার কোনো কোনো ক্ষেত্রে সম্পদের ঊর্ধ্বসীমা বেঁধে দেওয়া হয়। তোমরা কম বেশি নিজেরাই জেনে গেছো মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য কি হতে পারে। তার কারণ আমরা ধনতান্ত্রিক অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতি পড়েছি এবং জানি যে মিশ্র অর্থনীতি হলো ধনতন্ত্র এবং সমাজতন্ত্রের সংমিশ্রণ। সুতরাং ওই দুটো অর্থনীতির বৈশিষ্ট্যগুলোই মিশ্র অর্থনীতিতে বজায় থাকবে।
তাহলে আমরা দেখে নিই যে কি কি বৈশিষ্ট্য এখানে আছে। নাম্বার 1-এ আছে যে অর্থনৈতিক কাজকর্মে সরকারি ক্ষেত্রও থাকে, আবার বেসরকারি ক্ষেত্রও থাকে। একে বলা হচ্ছে যৌথ ক্ষেত্র। আমরা আমাদের দেশের কথাই ভাবি, আমরা দেখছি যে সরকারি প্রতিষ্ঠান আছে, আবার বেসরকারি প্রতিষ্ঠানও আছে। তাহলে আমাদের দেশ মিশ্র অর্থনীতির দেশ। সেকেন্ড কি, মিশ্র অর্থব্যবস্থা উদ্যোগের স্বাধীনতা থাকে, অর্থাৎ উদ্যোক্তা নিজের ইচ্ছে মতো দ্রব্য তৈরি করতে পারেন, তিনি নিজের ইচ্ছে মতো উপাদান নিয়োগ করতে পারেন। কিন্তু যেহেতু সরকারের অবস্থান রয়েছে, তাই সরকার তো ব্যক্তিগত উদ্যোগের ওপরে, তাই সরকারের বিধিনিষেধগুলো কিন্তু এই ব্যক্তিগত উদ্যোক্তাদের মানতে হয়। অর্থাৎ সরকার একটা মিশ্র অর্থনীতির ক্ষেত্র, সরকার একটা গার্জিয়ানের মতো সেখানেও কিন্তু ভূমিকা পালন করে। যদিও বা এখানে বেসরকারি ক্ষেত্র এবং সরকারি ক্ষেত্র যৌথভাবে অবস্থান করে, তবু সরকারের অবস্থান তো অনেক ওপরে, তাই সরকারের বিধিনিষেধ কিন্তু থাকে বেসরকারি উদ্যোগের ওপরে। নাম্বার 3, এখানে অর্থনৈতিক পরিকল্পনাও থাকে, আবার বাজার ব্যবস্থাও থাকে। অর্থাৎ আমরা সমাজতন্ত্রে দেখেছি, সমাজতন্ত্র পরিচালিত হয় অর্থনৈতিক পরিকল্পনার মাধ্যমে, যার জন্য সমাজতন্ত্রের অপর নাম হচ্ছে পরিকল্পিত অর্থনীতি। আবার ধনতান্ত্রিক অর্থনীতি পরিচালিত হয় বাজার ব্যবস্থার মাধ্যমে, যে কারণে ধনতান্ত্রিক অর্থনীতিকে বাজার অর্থনীতিও বলা হয়। এবার মিশ্র অর্থনীতিতে কি হচ্ছে, দুটো অর্থনীতিরই অবস্থান থাকছে, তাই এখানে পরিকল্পনাও যেমন দেখা যায়, তেমনি আবার অর্থনীতি পরিচালনার ক্ষেত্রে বাজার ব্যবস্থার গুরুত্বও রয়েছে। নাম্বার 4 কি বলছে, এখানে যে অর্থ ব্যবস্থার মূল সমস্যাগুলো, অর্থাৎ মূল প্রশ্নগুলো আমরা দেখেছিলাম তো, যে কোন দ্রব্য কতটা পরিমাণে, কিভাবে এবং কাদের জন্য, এই সমস্ত সমস্যাগুলোর সমাধান মূলত ঘটে থাকে বাজার ব্যবস্থার মাধ্যমেই, অর্থাৎ চাহিদা যোগানের মাধ্যমে। কিন্তু গুরুত্বপূর্ণ যে সমস্ত ক্ষেত্র আছে সেখানে কিন্তু সরকার দাম নীতি প্রয়োগ করে। অর্থাৎ যদি ধরো অতিরিক্ত প্রয়োজনীয় জিনিস, যেটা সবার আপামর জনসাধারণের দরকার, মানে আম জনতার দরকার, অর্থাৎ ধনী গরিব সবার দরকার, তাহলে সেক্ষেত্রে গরিবের কথা ভেবে সরকার অনেক সময় কি করেন, সর্বোচ্চ দাম নীতি প্রয়োগ করেন। অর্থাৎ বিক্রেতারা যাতে একটা নির্দিষ্ট দামের বেশি চার্জ করতে না পারেন। ঠিক তেমনি আবার মানে ক্রেতাদের কথা যেমন ভাবা হচ্ছে যে অতিরিক্ত দাম যাতে দিতে না হয়, সর্বোচ্চ দাম নীতি, তেমনি যারা উৎপাদক, যারা বিক্রেতা, তারাও তো অনেক ধনী গরিব সবাই থাকেন, তাহলে সেক্ষেত্রে তাদের যাতে ক্ষতি না হয়, তাই প্রয়োজনে কিন্তু সর্বনিম্ন দাম নীতিও প্রয়োগ করা হয়। অর্থাৎ নির্দিষ্ট দামের নিচে যাতে দামটা নেমে না যায়, এটা বিক্রেতাদের স্বার্থে। কেমন? তাহলে সর্বোচ্চ দাম নীতি ক্রেতাদের স্বার্থে, আর সর্বনিম্ন দাম নীতি বিক্রেতাদের স্বার্থে। নেক্সট কি বলছে, যে এখানে বেসরকারি প্রতিষ্ঠানগুলো কি করা হচ্ছে, তাদের প্রধান উদ্দেশ্য তো আমরা দেখেছিলামই যে মুনাফা সর্বাধিক করা, তাই মুনাফা সর্বাধিক করার উদ্দেশ্যে তারা উপাদানের যোগান দেয়। আবার সরকার কি করে, সরকারের টার্গেট থাকে জনকল্যাণ, সেক্ষেত্রে সরকার তার ক্ষেত্রগুলিতে, অর্থাৎ সরকারি ক্ষেত্রে ভোগ্যদ্রব্য, পরিষেবা, সামাজিক দ্রব্য ইত্যাদি উৎপাদন করে, প্রয়োজনে ভর্তুকি দেয়, কর ছাড়ের ব্যবস্থা করে। ভর্তুকি মানে কি, যে কিছু কিছু দ্রব্য সেগুলো অতি প্রয়োজনীয়, কিন্তু তার উৎপাদনের ব্যয় এত বেশি, তার দামটা অনেক বেশি হয়ে যায়। খরচ বেশি হলেই তো উৎপাদকরা দাম বেশি চাইবেন, কিন্তু অতি প্রয়োজনীয় মানেই বুঝতে হবে যে সেখানে দরিদ্র ব্যক্তিদেরও ওই দ্রব্যটা ব্যবহার করতে হয়। তাহলে দরিদ্র ব্যক্তিদের ক্ষেত্রে বেশি দাম দেওয়া তো সম্ভব হয় না, তখন উৎপাদকরা বলেন আমরাই বা কী করব, আমাদের তো উৎপাদনের খরচ বেশি হয়েছে, বেশি দাম আদায় করতে না পারলে আমাদের তো লাভ হবে না। সরকার তখন উৎপাদকদের বলেন তোমরা কম দামে ক্রেতাদের কাছে বিক্রি করো, বাকি যে খরচটা তোমাদের যাতে ক্ষতি না হয় সেটা আমি দিয়ে দেব। এইটাকে বলা হচ্ছে কি ভর্তুকি। অর্থাৎ সরকার আর্থিকভাবে সাহায্য করছেন, সেটা সরকার মানে উৎপাদকদেরও দিতে পারেন, আবার ক্রেতাদেরও দিতে পারেন। অর্থাৎ ক্রেতাদের বললেন যে তোমরা দাম দিয়ে দাও, তারপরে বাকি যেটা এক্সট্রা তোমাদের খরচ বেশি হচ্ছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে কি ভর্তুকি। আবার কর ছাড়ের ব্যবস্থাও থাকে, অর্থাৎ খুব দাম যদি বেশি হয়ে যায়, আবার বলছি যে গরিব জনসাধারণের জন্য তাদের কথা ভেবে সরকার অনেক সময় কর ছাড়েরও ব্যবস্থা করে। তাহলে দেখো এখানে বাজার ব্যবস্থা আছে এবং ব্যক্তিগত উদ্যোক্তাদের লক্ষ্য হচ্ছে মুনাফা সর্বাধিক করা। আবার যেহেতু সরকার আছে, সরকার প্রয়োজনে কি করছে, জনকল্যাণের জন্য ভর্তুকি দান করছে, আবার কর ছাড়েরও ব্যবস্থা করছে। নেক্সট 6th পয়েন্ট আমরা কি দেখছি, এখানে যেহেতু ধনতান্ত্রিক অর্থনীতি আছে, তাই বাণিজ্য চক্রের যে পর্যায়গুলো,
সমৃদ্ধি মন্দা এগুলো দেখা যাবে, কিন্তু সেগুলো কন্ট্রোল কে করে? সরকার করে। ধরো দাম যখন খুব বেড়ে যাচ্ছে, সরকার তখন কর ছাড়ের ব্যবস্থা করে। কর তো দামের একটা বড় অংশ, তোমরা এগুলো পড়বে আস্তে আস্তে, পরের দিকে চ্যাপ্টারগুলোতে তোমরা এগুলো আরও ডিটেলে পড়বে। তো দামটাকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার অনেক সময় কি করে? কর ছাড়ের ব্যবস্থা করে। আবার যখন দাম খুব কম হয়ে যায় তখন সরকার আবার কি করে? যাতে বিক্রেতাদের ক্ষতি না হয়, সরকার এমন করে যে নিজে কিনে বিক্রির ব্যবস্থা করে। ঠিক আছে, এইভাবে সমৃদ্ধি মন্দা সব ব্যাপারটাই এখানে থাকলেও নিয়ন্ত্রিত পর্যায়ে থাকে, খুব বড় রকমের সমস্যা সৃষ্টি করে না। নেক্সট কি বলেছে? যে এখানে ধনতান্ত্রিক অর্থব্যবস্থার মতো আয় সম্পদ বন্টনে বৈষম্য দেখা যায়। এটা তো ধনতান্ত্রিক অর্থনীতির একটা বড় সমস্যা। আবার সমাজতান্ত্রিক অর্থনীতির বড় সমস্যা কি? আমলাতান্ত্রিকতা, স্বজন পোষণ। অর্থাৎ আমলাতান্ত্রিকতা মানে আগের দিনই বলেছিলাম যে সরকারের উচ্চপদস্থ যারা আছেন তারা কি করেন? বিভিন্ন দপ্তরে তারা নিজেদের ক্ষমতার অপব্যবহার করেন, অর্থাৎ একটা অল্প সময়ের কাজ সেটাকে অহেতুক দেরি করেন। তারা তাদের ক্ষমতা জাহির করতে চান এবং অনেক সময় দেখা যায় যে দুর্নীতির আশ্রয় নিয়ে তারা মানে তাদের অনৈতিকভাবে অর্থ আদায়ের চেষ্টা থাকে। তো এইগুলো কিন্তু এখানে দেখা যায়। স্বজন পোষণ মানে কি? যে নিজেদের লোককে কাজের সুযোগ দিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছি যে যেহেতু ধনতান্ত্রিক অর্থনীতি এবং সমাজতান্ত্রিক অর্থনীতি উভয়েরই মিশ্রণ, তাই দুটোর সুবিধাগুলো যেমন থাকবে অসুবিধাও থাকবে। তাই ধনতান্ত্রিক অর্থনীতির অসুবিধা যেমন আয় সম্পদ বন্টনে বৈষম্য, সেটাও এখানে আছে। আবার সমাজতান্ত্রিক অর্থনীতির অসুবিধা আমলাতান্ত্রিকতা, স্বজন পোষণ, সেটাও এখানে দেখা যায়। লাস্ট কি বলছি? এখানে ব্যক্তিগত মালিকানা থাকে। হ্যাঁ, যেহেতু ধনতান্ত্রিক অর্থনীতি, সরকারের মানে ব্যক্তিগত মালিকানায় সরকার কিছু বলতে পারে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে সরকার সম্পদের ঊর্ধ্বসীমা বেঁধে দেয়। অর্থাৎ যদি অনেকটা কারো সম্পদ হয়ে যায় কোনো কোনো ক্ষেত্রে, সরকার সেটা অধিগ্রহণ করে দরিদ্র ব্যক্তিদের মধ্যে বন্টনের ব্যবস্থা করেন। ঠিক আছে, এইভাবে জমিদারি প্রথা কিন্তু বন্ধ হয়েছিল, যে একটা জমি সর্বোচ্চ সীমা বেঁধে দিয়ে, ভূমি সংস্কার আইন যেটাকে বলা হয়, সর্বোচ্চ সীমা বেঁধে দিয়ে অতিরিক্ত জমি দরিদ্র কৃষকদের মধ্যে বন্টন করা হয়েছিল। ঠিক আছে, তাই এইগুলো আমরা দেখলাম যে মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য। নেক্সট কোশ্চেন তাহলে লিখে ফেলো। তোমরা বুঝতেই পারছো নেক্সট কোশ্চেন কি হবে। মিশ্র অর্থনীতির সুবিধাগুলি লেখো। আনসার বলি। নাম্বার 1, মিশ্র অর্থনীতিতে ব্যক্তি স্বাধীনতা এবং অর্থনৈতিক স্বাধীনতা উভয়ই দেখা যায়। নাম্বার 2, ধনতন্ত্র ও সমাজতন্ত্র উভয়ের গুণাবলী এই অর্থনীতিতে বজায় থাকায় এটি একটি আদর্শ অর্থনীতি। উদ্যোগের স্বাধীনতা এবং সাম্য উভয়ই বজায় থাকে। নাম্বার 3, বাজার ব্যবস্থা এবং অর্থনৈতিক পরিকল্পনা উভয়ের অস্তিত্ব থাকায় দৃঢ়তার সাথে অর্থনৈতিক উন্নয়ন ঘটতে পারে। নাম্বার 4, গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মিশ্র অর্থনীতির বিকল্প নেই। নাম্বার 5, সংশ্লিষ্ট অর্থনীতিতে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে সরকারি নিয়ন্ত্রণের কার্যকারিতা অত্যাধিক। নাম্বার 6, বাজার ব্যবস্থায় অর্থনৈতিক সংকট দেখা দিলেও সরকারি নিয়ন্ত্রণে অর্থনৈতিক স্থায়িত্ব বজায় থাকে। রেশনিং ব্যবস্থার দ্বারা ক্রেতা বিক্রেতার সুরক্ষা বজায় থাকে, দাম নিয়ন্ত্রিত থাকে। নাম্বার 7, দারিদ্র্য দূরীকরণ, বেকার সমস্যার সমাধান, আয় বৈষম্য হ্রাস
ইত্যাদি ক্ষেত্রে কল্যাণকর রাষ্ট্রের ভূমিকা পালন করে সরকার জনকল্যাণ ঘটায়। নাম্বার 8, এই অর্থনীতিতে তথ্য জানার অধিকার, শিক্ষার অধিকার অক্ষুণ্ণ থাকে। ফলে একনায়কতন্ত্র কখনোই আত্মপ্রকাশ করতে পারে না। তাহলে এবার আমরা মিশ্র অর্থনীতির সুবিধাগুলো একটু বুঝে নিই। মিশ্র অর্থনীতিতে আমরা কি দেখলাম, যে ব্যক্তি স্বাধীনতা থাকে আবার অর্থনৈতিক স্বাধীনতা থাকে। আমরা ধনতান্ত্রিক অর্থনীতিতে কি দেখেছি, যে ব্যক্তিগত স্বাধীনতা থাকে, অর্থাৎ ক্রেতা বিক্রেতা উভয়ের স্বাধীনতাই বজায় থাকে। আবার আমরা ওখানে কি দেখেছিলাম, যে দরিদ্র ক্রেতা বা দরিদ্র ব্যক্তিদের কিন্তু অনেক অসহায় অবস্থা, অর্থাৎ যার বেশি সম্পদ আছে সেই বেশি সম্পদের মালিকানার দ্বারা তিনি আরও বেশি সম্পদের অধিকার হতে পারেন। কিন্তু আমরা সমাজতান্ত্রিক অর্থনীতিতে কি দেখেছি, সেখানে অর্থনৈতিক স্বাধীনতা বজায় থাকে, অর্থাৎ প্রত্যেকের কাজের সুবিধা থাকে। তাহলে মিশ্র অর্থনীতিতে ব্যক্তি স্বাধীনতা বজায় থাকে যেমন, আবার সমাজতান্ত্রিক অর্থনীতিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে অর্থনৈতিক স্বাধীনতা বজায় থাকে। মিশ্র অর্থনীতিতে আমরা দেখছি যে ধনতন্ত্র এবং সমাজতন্ত্র উভয়ের গুণাবলী এই অর্থনীতিতে বজায় থাকে। তাই এটিকে একটি আমরা আদর্শ অর্থনীতি বলতে পারি। যে কেন আদর্শ অর্থনীতি বলতে পারি, যে ধনতন্ত্রের সুবিধাগুলোও আছে আবার সমাজতন্ত্রের সুবিধাগুলোও রয়েছে। ঠিক তাই দেখো, এখানে উদ্যোক্তার স্বাধীনতা আছে, আবার কি দেখতে পাচ্ছি, যে মানুষের সমতাও বজায় আছে। আমরা সমাজতান্ত্রিক অর্থনীতিতে কি দেখেছি, যে সেখানে আয় এবং সম্পদ বন্টনে বৈষম্য কমানোর চেষ্টা করা হয়, প্রত্যেক মানুষের অর্থনৈতিক স্বাধীনতা দেওয়ার চেষ্টা করা হয়, সেখানে শ্রমিক শোষণ থাকে না, তার মানে সমতা বজায় থাকে। সুতরাং এটাকে অবশ্যই আমরা একটা আদর্শ অর্থনীতি বলতে পারি। নেক্সট কি দেখছি, যে বাজার ব্যবস্থা এবং অর্থনৈতিক পরিকল্পনা দুটোই থাকে। বাজার ব্যবস্থায় কি দেখি, যে চাহিদা এবং যোগানের ঘাত প্রতিঘাতে দাম নির্ধারিত হয়, সেই অনুযায়ী বাজারের বা অর্থনীতির সমস্যাগুলির সমাধান ঘটে থাকে। অর্থাৎ কি দ্রব্য উৎপাদন হবে, হ্যাঁ, কাদের জন্য, কে কতটা কিনছে, সবটাই সলভড হচ্ছে কিভাবে, বাজার ব্যবস্থার মাধ্যমে। আবার অর্থনৈতিক পরিকল্পনাও আছে, অর্থাৎ সরকার প্ল্যান করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। তার ফলে কি হচ্ছে, যে অর্থনৈতিক উন্নয়নটা খুব দৃঢ়তার সাথে ঘটতে পারে। এখানে কি বলা হচ্ছে, যে গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য মিশ্র অর্থনীতির কোনো বিকল্প নেই। সমাজতন্ত্র মানে আমরা জানি যেখানে সামাজিক মালিকানা, গণতন্ত্র মানে আমরা কি জানি, যেখানে সবার সমান অধিকার। সেটা কিন্তু সত্যি আমরা মিশ্র অর্থনীতিতে দেখতে পাচ্ছি। তার কারণ হচ্ছে, এখানে দেখো সরকার থাকলেও সরকারি যে সব তা কিন্তু নয়। তাহলে সরকার থাকার জন্য সমাজতন্ত্র, আবার সরকারকে গঠন করছে কে, ব্যক্তিরা, অর্থাৎ গণতন্ত্র। তাহলে জনগণের ভূমিকাটা এখানে প্রবলভাবে রয়েছে। তাই গণতান্ত্রিক পদ্ধতিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে মিশ্র অর্থনীতি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা অর্থ ব্যবস্থা। তারপরে কি বলা হচ্ছে, এই অর্থনীতিতে ব্যক্তিগত সম্পদ বৃদ্ধিতে সরকারের নিয়ন্ত্রণের কার্যকারিতা অত্যাধিক। অর্থাৎ ব্যক্তিগত সম্পদ তো কেউ বাড়াতেই পারে, কিন্তু সেটাতে যাতে দেশের অকল্যাণ না ঘটে, অবাঞ্ছিত দ্রব্যের উৎপাদন বেশি না হয়ে যায়, দেশের যেন দূষণ না ঘটে, এই সমস্ত কিছু নিয়ন্ত্রণ কে নিয়ন্ত্রণ করছে, সরকার করছে। তাহলে সরকার থাকার জন্য কি হচ্ছে, যে স্বাধীনতা থাকলেও, ব্যক্তি স্বাধীনতা থাকলেও পুরো ব্যাপারটা একটা নিয়ন্ত্রিত পদ্ধতিতে হচ্ছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখানে ডিসিপ্লিন বজায় থাকে। ঠিক আছে, তারপরে কি বলা হচ্ছে, যে এখানে বাজার ব্যবস্থায় অর্থনৈতিক সংকট থাকলেও আমরা আগেই দেখলাম যে সরকার সেটাকে নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারে এবং সেই নিয়ন্ত্রণের দ্বারা অর্থনৈতিক স্থায়িত্ব বজায় থাকে। এখানে দেখো রেশন ব্যবস্থায় কি হয়, যে রেশন ব্যবস্থার ব্যাপারটা কিভাবে গড়ে উঠেছে। অ্যাকচুয়ালি যে একটা সময় যখন খুব খারাপ অবস্থা ছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দেখা গেছে যে খাদ্যের সংকট, এবং খাদ্যের সংকট দেখা যাওয়ার জন্য কি হয়েছে, যে এখনও আমরা দেখি যে কোনো সংকট এলেই মানুষ ভাবে কি, যে আমি সব কিছু স্টোর করে রেখে দিই, তাতে অন্য মানুষ পেলেন কি পেলেন না, আমরা এই যে বর্তমান যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি,
ঠিক যখন লকডাউন শুরু হলো, প্রত্যেকে দেখো একটা বাস্তব অভিজ্ঞতা, তোমরাও সেটা ফেস করে এসেছো, যে আমরা ভাবলাম কি ভয় পেয়ে গেলাম যে খাদ্যে বোধহয় অভাব দেখা দেবে, আমরা সবাই যে স্টোর করে রাখতে শুরু করলাম, মজুত করে রাখতে শুরু করলাম। কিন্তু সেটা তো সবার পক্ষে সম্ভব নয়। যাদের আর্থিক ক্ষমতা আছে তারা না হয় স্টোর করে রাখতে পারেন। তাহলে দেখা গেল ক্রেতারা, একদল ক্রেতা গোষ্ঠী এইটা করছেন, আবার বিক্রেতারা কি করেন, তারা ইচ্ছে করে মজুতটা কম দেখান, যাতে লোকে ভাবে যে ক্রাইসিস, সুতরাং আমি বেশি দামেও আমাকে কিনতে হবে। এইভাবে বিক্রেতা বেশি দামের আশায় মজুতটাকে লুকিয়ে রেখে দেন। ঠিক আছে, এই সমস্যা দূর করার জন্য রেশনিং ব্যবস্থা চালু হয়েছে। রেশনিং ব্যবস্থায় কি করা হয়, যখন ফলন অনেক বেশি হয়ে যায়, সরকার ফলন অনেক যদি বেশি হয়ে যায়, তোমরা নিজেরাও জানো যে দাম অনেক কম দামে বিক্রি করে দিতে হয়। কৃষিক্ষেত্রে ধরো ওয়েদার ভালো থাকার জন্য ফলন যদি বেশি হয় না, অনেক কম দামে বিক্রি করে দিতে হয়। সরকার তখন কৃষকদের কাছ থেকে কিনে নিয়ে কি করেন, স্টোর করে রাখেন, এবং যখন দাম খুব বেড়ে যায়, সরকার আবার সাধারণ মানুষের জন্য কম দামে বিক্রির ব্যবস্থা করেন। এইভাবে সরকার এগিয়ে আসেন। তো রেশনিং ব্যবস্থাটাও ঠিক তাই, সরকার বিক্রেতাদের কাছ থেকে কিনছেন একটা ন্যায্য দামে, তাদের যাতে ক্ষতি না হয় এরকম একটা ন্যায্য দামে কিনছেন, তেমনি ক্রেতাদের কাছে বিক্রি করছেন একটা ন্যায্য দামে, অর্থাৎ ক্রেতাদের যাতে অসুবিধা না হয়। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক সংকট মোকাবিলার দায়িত্ব কার, সরকারের। কোন অর্থনীতিতে, মিশ্র অর্থনীতিতে। নেক্সট কি, দারিদ্র দূরীকরণ, বেকার সমস্যা, আয় বৈষম্য হ্রাস। এই সমস্যাগুলো, দারিদ্র একটা বড় সমস্যা, অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য যা যা প্রয়োজন দৈনন্দিন, যেগুলো না পেলে মানুষ বেঁচে থাকতে পারেন না, সেগুলো যদি যারা পাচ্ছেন না তাদেরকে আমরা বলছি কি দরিদ্র। এই দরিদ্রদের অবস্থাকে বলা হয় দারিদ্র। দারিদ্র দূর করার উপায়টা কি, সরকার কিছু ব্যবস্থা করতে পারেন তাদের জন্য, এবং সবচেয়ে বড় সমস্যার সমাধান কি, যে কর্মসংস্থান, অর্থাৎ বেকার সমস্যার সমাধান, এবং আয় বৈষম্য হ্রাস, অর্থাৎ ধনী গরিবের ব্যবধানটা যদি কমান, তাহলে কি হয়, একটা দেশ তো ভালো একটা জায়গায় পৌঁছায়, সব মানুষের মুখে হাসি ফুটতে পারে। তো এই সমস্যার সমাধান ঘটানোর দায়িত্ব কার, সরকারের। এর জন্য বর্তমানে সরকারকে বলা হয় কি কল্যাণকর সরকার বা কল্যাণকর রাষ্ট্র। লাস্ট কি বলা হচ্ছে, মিশ্র অর্থনীতিতে তথ্য জানার অধিকার, শিক্ষার অধিকার, এগুলো থাকে। তোমরা জানো হয়তো যে কেউ যদি চায় তথ্য জানার অধিকার তার আছে বিভিন্ন ক্ষেত্রে। ধরো আমাকে কেউ শোষণ করছে, আমি বুঝতে পারি, তাহলে কিন্তু আমি সংশ্লিষ্ট দপ্তরে গিয়ে খোঁজ নিতে পারি, এবং সংশ্লিষ্ট দপ্তরে যারা আছেন তারা কিন্তু আমাকে সেই ইনফরমেশনটা দিতে তারা বাধ্য বা তাদের দেওয়া উচিতের মধ্যে পড়ে। ঠিক আছে, শিক্ষার অধিকার সবার আছে। আমরা দেখতে পাচ্ছি যে এখন যাতে সব পরিবারের ছেলেমেয়েরা শিক্ষার অধিকার পায়, তার জন্য মিড ডে মিলের ব্যবস্থা আছে, ড্রেসের ব্যবস্থা আছে, বইয়ের ব্যবস্থা আছে। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সরকার, সেটা কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক, বিভিন্ন জিনিস প্রোভাইড করে থাকেন, যোগান দিয়ে থাকেন। তাহলে এগুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে একটা মিশ্র অর্থনীতির বৈশিষ্ট্য। তাহলে সেখানে ব্যক্তি স্বাধীনতা থাকলেও সরকারের অগ্রণী ভূমিকা কিন্তু আমরা কখনোই ফেলে দিতে পারি না। তার ফলে এখানে কিন্তু একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয় না। একনায়কতন্ত্র মানে কি, যে একজনের নেতৃত্বেই চলবে, সেটা কিন্তু নয়। সরকার থাকে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার গড়ে ওঠে। তার ফলে কিন্তু দেশটা একটা সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় থাকে। ঠিক আছে, একটা সুষ্ঠুভাবে দেশ এগিয়ে নিয়ে যাওয়ার বড় উদাহরণ হচ্ছে মিশ্র অর্থনীতি। কেমন? নেক্সট হচ্ছে মিশ্র অর্থনীতির অসুবিধা। তাহলে লিখে ফেলো, মিশ্র অর্থনীতির অসুবিধাগুলি লেখো। নাম্বার 1, পুঁজিবাদের আধিপত্য। ধনতন্ত্র ও সমাজতন্ত্র নামক দুটি পরস্পর বিরোধী মৌলিক ব্যবস্থার সংমিশ্রণ ঘটে মিশ্র অর্থনীতিতে। সেক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণ শিথিল হয়ে পড়লে পুঁজিবাদের আধিপত্য ঘটে। নাম্বার 2, সম্পদের অপচয়। মিশ্র অর্থনীতির অসুবিধাগুলো আমি পয়েন্ট করেই লেখাচ্ছি, ঠিক আছে? অন্যগুলো পয়েন্ট করে লেখাইনি, যাই হোক এটা তোমরা পয়েন্ট করে একটু লিখে নাও। সম্পদের অপচয়।
মিশ্র অর্থনীতিতে বেসরকারি ক্ষেত্রের সঙ্গে সরকারি ক্ষেত্রের সহযোগিতার প্রয়োজন হয়, কিন্তু কখনো কখনো অসম প্রতিযোগিতা দেখা দেয়, ফলে সম্পদের অপচয় ঘটে। নাম্বার 3, পরিকল্পনার ব্যর্থতা। সংশ্লিষ্ট অর্থনীতিতে কখনো কখনো সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্রের পারস্পরিক লক্ষ্যের মধ্যে সংঘাত দেখা দেয়। সেক্ষেত্রে পরিকল্পনা কর্মসূচিতে বেসরকারি ক্ষেত্র বাধা সৃষ্টি করে। নাম্বার 4, আয় ও সম্পদ বন্টনে বৈষম্য। মিশ্র অর্থনীতিতে অর্থনৈতিক দিক থেকে প্রভাবশালী বেসরকারি ক্ষেত্রগুলি রাজনৈতিক ক্ষমতাও নিয়ন্ত্রণ করে, ফলে সরকারি নীতিগুলিও, ব্র্যাকেটে লেখো যেমন লাইসেন্স নীতি, ব্র্যাকেট ক্লোজ, ওই বেসরকারি ক্ষেত্রগুলির অনুকূলে থাকে। আয় ও সম্পদ বন্টনে বৈষম্য দূর হয় না। তাহলে এবার বুঝে নাও মিশ্র অর্থনীতির অসুবিধাগুলো কি। ফার্স্ট বলা হচ্ছে পুঁজিবাদের আধিপত্য। তো আমরা তো এখানে দেখেছি যে ব্যক্তি স্বাধীনতা থাকে, আবার সরকার থাকে, এবং পরস্পর বিরোধী দুটো মৌলিক ব্যবস্থা এখানে। অর্থাৎ পরস্পর বিরোধী কেন বলছে, দেখবে ধনতন্ত্রের উদ্দেশ্যগুলো এবং সমাজতন্ত্রের উদ্দেশ্যগুলো সম্পূর্ণ আলাদা। দুটি পুরো বিপরীত মেরুর অর্থনীতি এবং দুটি আলাদা আলাদা, সেখানে একটাকে অন্যটা প্রভাব ফেলছে না, তাই প্রত্যেকটাই মৌলিক। কিন্তু এখানে দেখা যায় যে আমরা তো দেখলাম যে সরকারি ক্ষেত্রেরই আধিপত্য থাকে, কিন্তু যদি কখনো সরকার তার কর্তব্যের দিক থেকে যদি নেগলিজেন্সি দেখায়, গাফিলতি দেখায়, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণ যদি শিথিল হয়ে পড়ে, তাহলে দেখা যায় কি সেখানে পুঁজিবাদের আধিপত্য ঘটে। অর্থাৎ বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আর্থিক দিক থেকে একটা জোরালো ক্ষমতার দিক থেকে প্রভাবশালী অবস্থায় থাকেন, তাদের আধিপত্য ঘটে সেখানে। বোঝা গেল? তারপরে কি বলা হচ্ছে যে সম্পদের অপচয়। এখানে সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্র দুজনেই যদি একই জিনিস তৈরি করেন, তাহলে কি হচ্ছে, একটা সহযোগিতার প্রয়োজন। কিন্তু আমরা কি জানি, সরকারি ক্ষেত্র তো একটা অটোমেটিক্যালি একটা আধিপত্যের জায়গায় থাকেই, তাহলে কিন্তু সেক্ষেত্রে বেসরকারি ক্ষেত্রের কিছু অসুবিধা ফেস করতে হয়। তার ফলে প্রতিযোগিতা কিন্তু অসম দেখা যায়। তাই সহযোগিতার যদি অবস্থায় থাকে তাহলে দেশের পক্ষে ভালো, কিন্তু বেসরকারি ক্ষেত্র এবং সরকারি ক্ষেত্রের মধ্যে যদি প্রতিযোগিতা দেখা যায়, তাহলে কিন্তু দেশের পক্ষে সেটা সংকট সৃষ্টি করে। তারপরে কি বলা হচ্ছে, পরিকল্পনার ব্যর্থতা। সরকারি ক্ষেত্র আমরা দেখেছি যে পরিকল্পনার মাধ্যমে এগোয়, তার জন্য এটা একটা পরিকল্পিত অর্থনীতি। কিন্তু অনেক সময় দেখা যায় যে সরকারের উদ্দেশ্যগুলো আর বেসরকারি ক্ষেত্রের লক্ষ্যগুলোর মধ্যে একটা সংঘাত দেখা দেয়। বেসরকারি ক্ষেত্রগুলো যদি সরকারি ক্ষেত্রের লক্ষ্য পূরণের মতো কাজ না করে, তাহলে সেখানে কি হবে, যে সরকারি ক্ষেত্রে যে পরিকল্পনাগুলো সেগুলো সার্থকভাবে রূপায়ণে সম্ভব হয় না। তার ফলে কি হচ্ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের আর্থিক দিক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। লাস্ট কি বলা হচ্ছে, আয় এবং সম্পদ বন্টনে বৈষম্য। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর্থনৈতিক দিক থেকে প্রভাবশালী যে সমস্ত বেসরকারি ক্ষেত্রগুলো আছে, সরকারের নিয়ন্ত্রণ যদি শিথিল হয়, তাহলে ওই বেসরকারি ক্ষেত্রগুলো কিন্তু আরো বেশি প্রভাবশালী হয়ে পড়ে এবং দেখা যায় যে রাজনৈতিক ক্ষমতাও তারা নিয়ন্ত্রণ করে। সেটা তো ঠিক নয়, তাই না? অনেক সময় দেখা যায় যে সরকারের নীতির ওপরও তাদের অনেক প্রভাব বিস্তার ঘটে যায়। যেমন ধরো লাইসেন্স নীতি, একটা শিল্প প্রতিষ্ঠানের জন্য, অর্থাৎ কেউ যদি একটা ব্যবসা করতে চান,
সেখানে সরকারের লাইসেন্স দরকার হয় ব্যবসাটাকে বাড়ানোর জন্য, তার উৎপাদন বৃদ্ধি করার জন্য, কারখানা বাড়ানোর জন্য আবার সরকারের লাইসেন্স নিতে হয়। তো অনেক সময় দেখা যায় কি, যারা অলরেডি প্রতিষ্ঠিত অর্থাৎ বড় বড় কোম্পানিগুলো, তারাই সেই সুবিধাগুলো ভোগ করে, তারাই দেখা যায় লাইসেন্স পাচ্ছে। যারা দরিদ্র ব্যক্তি তারা কিন্তু সেই লাইসেন্স পাচ্ছে না। তাহলে কি হচ্ছে, সেই তো বৈষম্য থেকেই যাচ্ছে, তাই না? তাহলে আমরা দেখছি যে মিশ্র অর্থনীতির সুবিধা থাকলেও এটা তো ঘটনা যে সরকারের যে সমস্ত উদ্দেশ্য, সরকারের যে সমস্ত কল্যাণকর ভূমিকা, সেগুলো যদি শুধুমাত্র খাতা কলমে না থেকে বাস্তবে ওগুলো প্রয়োগ করা হয়, বাস্তবে সেগুলো প্রচলিত থাকে, তাহলেই কিন্তু দেশটা ঠিকভাবে এগিয়ে যেতে পারে। কিন্তু সেগুলো যদি শুধু খাতা কলমেই হয়, শুধু আমাদের শিক্ষা অর্জনের জন্য আমরা পড়ি যে সরকারের বৈশিষ্ট্য এই, সেটা তো নয়। তাই সরকারের ভূমিকা কিন্তু বড়। সেই ভূমিকাতে যদি কোনো রকমভাবে অবহেলা থাকে, তাহলে কিন্তু দেখা যায় যে মিশ্র অর্থনীতিও অনেক অসুবিধা ফেস করে, সেটা আদর্শ অর্থনীতি হলেও। ঠিক আছে, আজকে একটু বেশি সময় ধরেই আমি পড়িয়ে ফেললাম, না হলে না মিশ্র অর্থনীতিটা আজকে শেষ হতো না। ঠিক আছে, আমি একবারে দিলাম, তোমরা ধীরে সুস্থে শুনে নিও, কোনো অসুবিধা নেই। আর আমি বারে বারে বলছি তোমরা কিন্তু ক্লাস ফলো করো। যারা করছো আমি ভীষণ প্লিজড, তারা যে নিজের ভালোটা বুঝতে পারছো যে না, এগুলো আমাদের জন্যই দরকার। আজকে প্রতিকূল পরিস্থিতি হয়েছে যেমন, তেমনি তো আমাদের একটা অল্টারনেটিভ উপায় আছে। সেই সুযোগটা যখন আমরা পাচ্ছি, কেন সেটাকে ব্যবহার করব না? তাই যারা বুদ্ধিমান, যারা বুদ্ধিমতী, তারা নিশ্চয়ই সেটাকে কাজে লাগাচ্ছ কিন্তু। এবং সত্যি আমি তাদের এই পড়াশোনা বা ক্লাস ফলো করার জন্য আমি ভীষণভাবে হ্যাপি। আমি চাইবো যে প্রত্যেকেই ক্লাস ফলো করো। ঠিক আছে, সবাই সাবধানে থেকো। আজ তবে এতটাই।